নমস্কার, আমি মধুকল্পিতা। শুরু করছি শনিবারের বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট। আজ আর বাংলা চার্জশিটে আপনাদের দেখাবো কিভাবে মাকড়সার জালের মতো আমাদের এ বাংলায় ছড়িয়ে পড়েছে দস্যুরা। কখনো বসিরহাট, আবার কখনো সোনারপুর, তো কখনো কুলতুলিতে একের পর এক জায়গায় একই ছবি দেখা যাচ্ছে। কি জানেন তো, আমাদের এই সমাজকে একটু একটু করে কুড়ে খাচ্ছে এই ধরনের মানুষজন, যারা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছেন, জোরদার জমিদারদের মতো আচরণ করে কখনো নিজেদের পকেট থেকে বার করছেন নিজেদের তৈরি করা আইন, আর খেটে খাওয়া মানুষগুলো এদের শিকার হচ্ছেন। আজ সেই জামাল উদ্দিন আর সাদ্দামের কথাও বলবো আপনাদের। অভিযোগ করছেন স্থানীয়রা, দেখুন একবার। কুলতলি থেকে পালিয়ে গিয়ে যে জায়গায় আশ্রয় নিয়েছিল সাদ্দাম সর্দার, ঠিক সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা। তবে সেই ডেরায় পৌঁছানোর আগে রাস্তাটা একবার দেখানোর চেষ্টা করব। সাদ্দাম সর্দার আশ্রয় নিয়েছিল মান্নান খানের মাছের ভেড়ির একটি আলাঘরে। এই হচ্ছে সেই রাস্তা, দীর্ঘ মাটি, একদম ভাঙাচোরা রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু কোনোভাবেই টোটো, অটো কিংবা বাইক যেতে পারবে না। প্রতারণা চক্রের অভিযোগ পেয়ে কুলতলি জালাবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের পয়তার হাটে সাদ্দামের বাড়িতে তল্লাশি অভিযানে যায় পুলিশ। সেখানেই চলে গুলির লড়াই। গুলি কোথায় চালিয়েছে? মেশিন ছিল ওই তো এই কন্যার ওই কন্যারে ওখানে ধরে হস্তাহস্তি করে ওখানে গুলি চালিয়েছে পুলিশ। আক্রান্ত হয় পুলিশ, কিন্তু সেদিন সাদ্দামের নাগাল পাননি তদন্তকারীরা। বেপাত্তা হয়ে যায় সাদ্দাম ও তার ভাই সাইরুল, কিন্তু তদন্তের সময় সেখানেই সুরঙ্গের হদিশ পান তদন্তকারীরা। এই সুড়ঙ্গ মূলত মিশেছে যে ঠাকুরান নদী অর্থাৎ কাকরার খাল, সেই কাকরার খালের সঙ্গে আনন্দ নাবার চেষ্টা করব যে কতটা গভীর এই যে ঠাকুরান নদী, এই ঠাকুরান নদী আর এই সুড়ঙ্গ। দেখো মূলত এক কোমর জল, কিন্তু আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাতে যে চিত্রটা যে কিভাবে ঘরের মেঝে থেকে সে দেখো জলজান্ত অক্ষত অবস্থায় রয়েছে আলমারি ঘরের মেঝে, এবং এখানে মূলত ছিল খাট। প্রশাসনের নজর এড়িয়ে মূলত এই সুড়ঙ্গ। সেদিন তদন্তকারীরা অনুমান করেছিলেন বাড়ির ভেতরের ওই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গিয়েছে সাদ্দাম ও তার দলবল। ঘরের ভেতরে সুড়ঙ্গ মিশেছে কাঁকড়া খালে, কাঁকড়া খাল মিশে গিয়েছে মাতলা নদীতে। এই পথেই পাচার, মানুষ গুম। সাদ্দামের হঠাৎ করে এতটা পরিমাণে বড় পরিকল্পনা করার প্রয়োজন কি পড়লো? কারণ এই যে বাড়ি কিংবা এই যে বাড়ির কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন যে দেখে যে কেউ বলে দিতে পারবে এটা নবনির্মিত কনস্ট্রাকশন, অর্থাৎ পুরনো আমলের কোনো সুড়ঙ্গ কিন্তু এটা নয়। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এই ইটের চাঙড়গুলো বেরালেও এইগুলো কিন্তু একদম নতুন আছে, অর্থাৎ প্লাস্টার করা হয়েছে। সুড়ঙ্গটি পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছিল। কিন্তু কি কাজ হতো এই সুড়ঙ্গ দিয়ে? শুধুই কি পাচার, নাকি আরো অন্য কিছু? ওই সুড়ঙ্গ দিয়ে অনেকে লাশ বা মৃত শরীর অনেকে গায়েব হয়ে গেছে। এই সোনার মূর্তির লোভ দেখিয়ে তাদেরকে টাকা নিয়ে এখানে ডাকা হয়, তারা টাকা নিয়ে আসে এবং তাদেরকে মারধর করে, এবং যেগুলো বেশি বাড়াবাড়ি হয় তাদেরকে ওই সুড়ঙ্গ দিয়ে তাদেরকে পাচার করে দেওয়া হয়। জেরার মুখে সাদ্দাম স্বীকার করেছে সে ভৌগোলিক কারণের জন্যই, ভৌগোলিক অবস্থানের সুবিধার জন্যই মাছের ভেড়িতে আশ্রয় নিয়েছিল। তদন্তে পুলিশ জানতে পেরেছে সাদ্দাম সর্দার সে রাতেই ডিঙি করে খাল পার করেছিল। তারপর প্রায় সারাদিন প্লাস্টিক পেতে করলার খেতে সময় কাটায়। অন্ধকার নামতেই পায়ে হেঁটে যায় ঝুপড়ি ঝাড়ায়। যাওয়ার পথে রাস্তার দোকান থেকে খাবারও কিনেছিল সাদ্দাম। এরপর ঝুপড়ি ঝাড়ায় বানির ঢল এলাকায় একটি মাছের ভেড়ির আলা ঘরে আশ্রয় নেয় সাদ্দাম। এরপরেই বুধবার রাতে গ্রেপ্তার হয় সাদ্দাম সর্দার। তার সঙ্গে ওই এলাকার সিপিএম নেতা মান্নান খানও।
যে আলাঘরে সাদ্দাম সর্দার লুকিয়ে আশ্রয় নিয়েছিলেন সেই আলাঘরটি মান্নানেরই। তবে এসবের পেছনে এখনো কিন্তু দানা বাঁধছে একের পর এক রহস্য। কেন বারবার দুষ্কৃতীরা মাথা চড়া দিয়ে উঠছে? একবার সাদ্দাম, একবার শাহজাহান। শাসক দল কি সামলাতে পারছে না এই বাংলার আইন শৃঙ্খলা? রিপাবলিক বাংলা। একটা যখন ঘটনা সামনে আসে তখন তার পিছনে আরো ঘটনা তারা করে বেড়ায়, ফলে একটা সময় সবটাই বেরিয়ে পড়ে। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আস্তে আস্তে সাদ্দাম সর্দারের সব কথাই বাইরে বেরিয়ে আসছে। লুকিয়ে থাকা থেকে শুরু করে পালিয়ে বেড়ানো, সবটাই এখন সামনে। দেখুন একবার। তিনিও এই কাণ্ডের প্রধান অভিযুক্ত। প্রত্যেকেই নাম রয়েছে বিভিন্ন কেসে। এর আগে সাদ্দাম সর্দারের নামে 7টি কেস রয়েছে। তবে এই জায়গা, অর্থাৎ যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, সেই চুপড়িছোড়া, সেই চুপড়িছোড়ার থেকে একদম উল্টো দিকে শুরু হয়ে যাচ্ছে সুন্দরবনের বর্ডার। আর সুন্দরবনের বর্ডার একবার যদি পেরোনো যায় তাহলে কিন্তু সোজা বাংলাদেশ। আর এখান থেকে বাংলাদেশের দূরত্ব খুব একটা বেশিও নয়। একটু একটু করে বেরিয়ে আসছে একটার পর একটা তথ্য। কখনো সামনে উঠে আসছে সোনা পাচারের তথ্য, আবার কখনো সামনে আসছে জুলুম অত্যাচারের তথ্য, আবার কখনো উঠছে মূর্তি কিনতে আসা ব্যক্তিদের গুম করে দেওয়ার কথা। সাদ্দাম সর্দার গ্রেফতার হতেই বিস্ফোরক সব অভিযোগ নিয়ে চলছে কাটা ছেঁড়া। ও ক্রিমিনালকে ধরে নিয়ে গেছে, সেটাই আমরা দেখছি। এছাড়া আমরা কি বলবো? ক্রিমিনাল না থাকাই ভালো। একবার দেখে নেওয়া যাক কোন এলাকায় নিজের কালো কারবার চালানোর জন্য লুকিয়ে থাকতো সাদ্দাম ও তার দলবল। কোন এলাকা বেছে নিয়েছিল তারা? চারিদিকটা দেখানোর জন্য একবার বলবো, চারিদিকে দেখা গেলে শুধু দেখা যাবে শুধুমাত্র মাছের ভেড়ি এবং যতদূর চোখ যাচ্ছে শুধু গাছ আর গাছ। অর্থাৎ এই জায়গায় যোগাযোগের ব্যবস্থা কিন্তু একেবারে বিচ্ছিন্ন। অথচ সেই জায়গায় কিন্তু কয়েকদিন ধরে লুকিয়েছিল সাদ্দাম সর্দার। সাদ্দামের বিরুদ্ধে মামলা, মোট 7টি মামলা সাদ্দামের বিরুদ্ধে। 10 বছর ধরে অপরাধের সঙ্গে যুক্ত। প্রতারণা, অস্ত্র আইনে মামলা, ডাকাতির চেষ্টাতেও অভিযুক্ত সাদ্দাম। জয়নগর কুলতলি এলাকার ত্রাস। ওখানে যে আমাদের ঠাকুর রানী নদী আছে, ওর পাশে যে আলাঘর ফিশারি, ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খান। মান্নান খানের 3-4টে আলাঘর ছিল, ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। এটা তো গেল সাদ্দাম সর্দারের একটি চেহারা, কিন্তু এই সাদ্দামের অপরাধের ইতিহাস ঘাঁটতে গিয়ে এক ব্যক্তির খোঁজ পেল রিপাবলিক বাংলা। কে এই ব্যক্তি? তিনি আর কেউ নন, তিনি হলেন একটি রাজনৈতিক দলের নেতা। সাদ্দামকে বেআইনি সাম্রাজ্যের রাজা কি এই ব্যক্তি বানিয়েছিলেন? কে এই মাস্টার? নাম শওকত মাস্টার, বয়স 70 পার, চোখে ভালো দেখেন না, ছিলেন কুলতলির দাপুটে এসইউসিআই নেতা। একদম সম্পূর্ণ এইরকম কোনো কাজের সঙ্গে কেউ বলতে পারবে না। আমাদের রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, রাজনৈতিক লড়াই হয়েছে, রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে আমরা যুক্ত। হ্যাঁ, ওই সিপিএমের সঙ্গে হয়েছে, কংগ্রেসের সঙ্গে হয়েছে, জমিদারদের সঙ্গে হয়েছে। এছাড়া আমরা এই রকম অসৎ কাজের সঙ্গে, কাজের সঙ্গে আমরা কোনোদিন যুক্ত নেই এবং এ নিয়ে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই যে গ্রেপ্তারটা সমর্থন করছি, এই জন্যেই অন্যায় দমন হোক, শিষ্টাচার পালন হোক। তদন্তকারীদের দাবি সাদ্দামদের বাবার নাম মুকসেদ, পেশায় কবিরাজ হলেও সাদ্দামের মতো তিনিও সোনার মূর্তি দেখে প্রতারণা করতেন। অভিযোগ, সোমবার পেশায় দর্জি সৈরুলই পুলিশের ওপর গুলি চালিয়েছিল। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সৈরুল ছাড়াও সাদ্দামের খুড়তুতো ভাই সাকাতও প্রতারণা চক্রের অন্যতম মাথা। তদন্তে পুলিশ জানতে পেরেছে সাদ্দাম সর্দার সেদিন ডিঙি করেই খালপার করেছে। তারপর সারা দিন করলার খেতে প্লাস্টিক পেতে সময় কাটিয়েছে। দিনের আলো পড়তে অন্ধকারে নামতেই ফের হাঁটা লাগায়। মাঝপথে আবার দোকান থেকে খাবার কিনে খাবারও খেয়েছে। মাগুর মাছের চাষ করতেই নাকি সুড়ঙ্গ খোঁড়া হয়েছিল। জেরায় এমনটাই নাকি দাবি করেছে সাদ্দাম সর্দার। তবে অপরাধ করতে নেমে কোনটা ঠিক আর কোনটা ভুল তা গুলিয়ে ফেলেছেন অভিযুক্ত। রিপাবলিক বাংলা।
এতক্ষণ শোনালাম কুলতুলির ত্রাস সাদ্দামের কথা, আর এখন বলবো সোনারপুরের জামাল উদ্দিনের কথা। একই জেলা, একই পুলিশ জেলা, কিন্তু ঘটনা না ঘটলে কোনো খবরই নাকি রাখে না পুলিশ। কে এই জামাল উদ্দিন? তিনি নাকি নিজেই সালিশি সভা ডেকে মহিলা পুরুষদের মারধর করতেন, এমনকি নিজের ছোট ভাই, দাদা, মাকেও রেয়াত করেননি তিনি। দেখুন, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তার পরিবারের সদস্যরা। দেখুন, যে নিজের ছোট ভাইকে ছাড়ে না, সে এলাকার লোকে কি চোখে দেখবে? যে নিজের ছোট ভাইকে ছাড়ে না, সে এলাকার লোকে কি চোখে দেখবে? প্রথমে সামনে এলো সোনারপুরের ত্রাস শেখ জামাল উদ্দিনের নাম। মহিলাদের শিকলে বেঁধে রেখে অত্যাচারের কথা সামনে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন। সোনারপুর থানার ওসির বিরুদ্ধে ওঠে অভিযোগ। তুলে নিয়ে গেছে আমার বরকে আগের দিন, তারপরে আমি গেছিলাম, আমার কাছ থেকে বললো যে 20,000 টাকা নিয়ে তবে তোর বরকে ছাড়বো। আমি 5,000 টাকা নিয়ে গেছিলাম, আমাকে আটকে দিয়েছিল। আটকে দেওয়ার পরে আমার মারধর করেছে। আমার পায়ে শিকল দিয়ে বেঁধেছে, শিকল দিয়ে বেঁধে ও আমাকে উদ্যম পাদ্যম মারধর করে, মানে এত হারে মারধর করেছে, মানে আমি ওখান থেকে পুরো নার্ভাস হয়ে পড়েছিলাম। এই কয়েকদিন ধরে সমানে জামাল উদ্দিন সর্দারকে খুঁজে বেরিয়েছে রিপাবলিক বাংলা, দিন থেকে রাত। অবশেষে অপরাধের একাধিক নজির তুলে ধরতেই কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে গ্রেফতার সোনারপুরের দ্বিতীয় শাহজাহান জামাল উদ্দিন সর্দার। চরম ব্যর্থতা, কারণ এটা ব্যর্থতা এই কারণে তাদের সোর্স কাজ করেনি, তাদের ইন্টেলিজেন্স নেই, তারা নিরপেক্ষ নয়। আজকে কোন হিম্মতে আজকে সোনারপুরে আজকে যে এই জামাল উদ্দিন বলে একটি ছেলে, সে এত বড় সাহস, এখান থেকে কত কিলোমিটার, নবান্ন থেকে কত কিলোমিটার, যদি এটাই কন্ট্রোল করতে না পারে তাহলে কোচবিহার কি করে করবে? একের পর এক অপরাধ আর অত্যাচারের খতিয়ানের খোঁজ পায় রিপাবলিক। কখনো নিজের ভাই দাদাকে মিথ্যে ফাঁসানো, আবার কখনো সালিশির নামে গ্রামবাসীদের মারধর। দ্বিতীয় শাহজাহান নাকি এই জামাল উদ্দিন সর্দার, এমনটাই বলছেন জামাল উদ্দিনের ভাই কামাল সর্দার। কেন বলছেন? কারণ এই এলাকায় কার্যত জামাল উদ্দিন ত্রাস হয়ে বসে রয়েছে, যখন তখন যে কোনো কাউকে মেরে ফেলতে পারে এরকম ভয় রয়েছে। মহিলা ঘটিত অপরাধের কথা জানতে পারা যাচ্ছে, জমি জমা কেড়ে নেওয়ার কথা, মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার কথা। প্রথমে সম্পত্তির জন্য বর্দাকে কোপ মেরেছিল 2003 সালে, সম্ভবত 2006 সালে বর্দাকে অ্যাসিডও মেরেছিল। বাড়বাড়ন্তটা ওর হয়েছে 2020 সাল থেকে। 20 সাল থেকে বেশি বাড়বাড়ন্ত হয়ে গেছে। মানুষকে ফলস কেসে ফাঁসানো, মানুষকে কিছু বলা। বাবা মা মারা গেছে, মা আছে, টোটাল আমাদের যা সম্পত্তি আছে, মা, আমরা সম্পত্তি কিছু নিই নে, আমরা ভাই 3 ভাই। উনি জামালের কাছে থাকে, আর জামাল ত্রাস চালিয়ে সমস্ত সম্পত্তি দখল করে চাষবাস করে খায়, মাকে ভয়ভূত দেখিয়েই রেখে দিয়েছে। ঠিক একই অভিযোগ জামাল উদ্দিনের দাদারও। রাতারাতি শত্রু বানাতে নিজের দাদাকেও ছাড়িনি এই জামাল উদ্দিন। জামাল বেপরোয়া, জামাল যখন তখন কাউকে খুন করতে পারে এই ভয় রয়েছে। জামাল এত বেপরোয়া হলো কি করে আপনার সেজো ভাই? পার্টির দিক দিয়ে হয়েছে। কোন পার্টি? সর্বপার্টি, সব পার্টি। পঞ্চায়েতে ক্ষমতা এলে, থানার ক্ষমতা এলে, ও সবাই সাহায্য করছে। তো কিরকম কোনো একজন দুজনের নাম বলুন তো দেখি যে সাহায্য করছে। কারণ এর আগে যারা যে প্রধান ছিল তাপসী সরাসরি তো করেছে, প্রসেন সর্দার করেছে সাপোর্ট, গ্রামের মেম্বার থেকে আরম্ভ করে প্রধান থেকে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ থেকে সবাই তো সাপোর্ট করছে। প্রসেন সর্দারটা আবার কে? সদস্য, পঞ্চায়েতের সদস্য। হ্যাঁ, পঞ্চায়েত। কোন দলের? তৃণমূলের। আর পঞ্চায়েত কার দখলে? তৃণমূলের। তাহলে তৃণমূলের যে এখানে শাসক দলের যারা আছে তারা সবাই আপনার ভাইকে সাহায্য করেছে? হ্যাঁ, করছে তো, না করলে সে থাকতে পারে? রাজনৈতিক প্রশ্রয় বেড়েছে অপরাধ করার স্পর্ধা। কেন, কি বলছেন রাজনৈতিক নেতারা? মহিলা পুরুষ নির্বিচারে মারধর, সালিশি সভা ডেকে মারধর, উল্টো করে ঝুলিয়ে রেখে অত্যাচার, মা ভাইদেরও সমানভাবে অত্যাচার, জমি জবরদখলেও হাত পাকায় জামাল। চলবে যতদিন তৃণমূল থাকবে ততদিন চলবে, কারণ এক হাতে পুলিশ আর এক হাতে গুন্ডা কন্ট্রোল, এই হচ্ছে তো আমাদের এখানকার চিত্র। তো এইভাবে চলবে না তো কিভাবে চলবে? আর কতদিন এই ধরনের অত্যাচার চালাবে জামালের মতো অভিযুক্তরা? উত্তর মেলেনি।
কোথাও গিয়ে থানার কিছু মানুষ, কিছু পুলিশ অফিসার তারা জড়িত রয়েছেন এই জামাল উদ্দিনের সঙ্গে। ক্যামেরায় রবির সঙ্গে সমাদৃতা, রিপাবলিক বাংলা। 1 থেকে 2, 2 থেকে 3 এভাবেই বাড়ছে তথাকথিত দস্যুদের সংখ্যা। কখনো শেখ শাহজাহান, কখনো জামাল উদ্দিন সর্দার, আবার কখনো সাদ্দাম সর্দার। আর এদের অত্যাচারে নাভিশ্বাস হয়ে উঠছে সাধারণ মানুষ। এসব দেখে কি বলতে ইচ্ছে করছে বলুন তো? বলতে ইচ্ছে করছে যে বাংলায় ভিলেন রাজ চলছে। এদের মধ্যে থেকে কারোর আবার রাজনৈতিক ছত্রছায়াও রয়েছে। দেখুন 3 ভিলেনের একই অপরাধ। এক বাংলার 3 ভিলেন। এক জেলার না হলেও 3 জনই হাত পাকিয়েছে একাধিক অপরাধে। অন্তত অভিযোগ তো সেরকমই। রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে 3 জনের এই প্রতিপত্তি যেন চোখে পড়ার মতোই। শাহজাহানের সব কুকীর্তি সামনে এলেও এখনো অনেক কিছুই অজানা সাদ্দাম সর্দার ও জামাল উদ্দিনের। শুক্রবার রাতে সোনারপুরের আতঙ্ক জামাল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। একাধিক ধারায় মামলাও রুজু করেছে পুলিশ। 2021-এর ভোটের পর হারান অধিকারী, সেই হারান অধিকারীকে খুনের ঘটনায় কোথাও গিয়ে নাম জড়িয়ে গিয়েছিল জামাল উদ্দিন সর্দারের। এই হারান অধিকারীকে সে ভোটের সময় কোনো না কোনোভাবে জামালের উল্টো দিকে ছিল এবং সেই কারণেই এই হারানের উপরে রাগ ছিল জামালের। অভিযোগ সম্ভবত হারান অধিকারীকে খুন করেছে জামাল উদ্দিন সর্দারই। জামাল উদ্দিন নিজে যখন থাকতেন প্রাসাদোপম বাড়িতে, ঠিক তার উল্টো চিত্র চোখে পড়ল তার পরিবারের অন্য সদস্যদের ক্ষেত্রে। ঠিক এখানে জামালের বাড়িটা দেখতে পাচ্ছেন, আমার বাঁ হাতে যে বাড়িটা আছে এখানে ছাউনি দেওয়া, কোনো রকমের প্লাস্টিকের একটা ছাউনি দিয়ে রাখা এবং কোনো রকমের এখানে সংসার চলছে। ছবি দেখলেই বুঝতে পারা যায় এটা হচ্ছে জামালের মেজো ভাইয়ের বাড়ি, মেজো দাদার বাড়ি। জামালের মেজদার বউ রয়েছেন, তিনি রান্না বান্না করছিলেন। জামালের সঙ্গে তাদের সেরকম কোনো সম্পর্ক নেই, এমনকি কোনো পরবেও জামালের বাড়িতে ডাক পান না বা জামালরা তাদের কাছে আসেন না। জামাল উদ্দিনের দায়িত্ব এখন আর নিচ্ছে না তৃণমূল। জামাল, প্রথম কথা, জামালের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, দলের কোনো ব্যক্তি নয়। একজন ভদ্রমহিলা তিনি অভিযোগ করেছেন জামালের বিরুদ্ধে। সেই অভিযোগ থানায় ইতিমধ্যে জমা পড়েছে এবং প্রশাসন তদন্ত করছে, দেখছে। ডেফিনেটলি যে দোষ করবে তাকে কখনো আমরা সমর্থন করি না। ঠিক একইভাবে পুলিশের নাকে জগায় প্রতারণা বা মানুষ গুম করলেও তা এতদিন ধরতে পারেনি পুলিশ। ফলে দুর্গম এলাকায় নিজেকে আড়াল করতে পেরেছিল সাদ্দাম সর্দার। এই হচ্ছে সেই আলাঘর যেখানে সাদ্দাম সর্দার মান্নান খায়ের সঙ্গে কয়েকদিন গোপন আশ্রয় ছিল। এই আলাঘর থাকার মতন অবস্থায় নয়, কিন্তু সুবন্দোবস্ত রয়েছে থাকার জন্য। রয়েছে বিছানা, মশারি, বালিশ, খাবার জিনিসপত্র, রান্না করার জিনিসপত্র, জলের বোতল, চেয়ার, বসার জন্য চেয়ার রয়েছে, শোয়ার জন্য রয়েছে বিছানা। অর্থাৎ সুবন্দোবস্ত করে রেখেছিল সিপিএম নেতা মান্নান খান। সালিশি সভা, মারধর, অত্যাচার, জমি জবরদখল, ঘেরি দখল, জমি হাতিয়ে নিজের নামে করে নেওয়া, পাড়ায় গ্রামে তাস সৃষ্টি করা, মহিলা পুরুষকে নির্বিচারে নির্যাতন। প্রথম আইনত পদ্ধতি যেটা রাজনৈতিকভাবে লুটেরাদের সমর্থন এবং সহযোগিতা করা বন্ধ করতে হবে। প্রশাসন দলদাস না হয়ে যেখানে অন্যায় হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার করতে হবে, তাদের শাস্তি দিতে হবে। তবে আইনে একবার বাঁধা পড়ে গেলে তা আদৌ কি ছাড়ানো যাবে, নাকি ভুল বদলে আবারও খুলে আম ঘুরতে শুরু করবে অভিযুক্তরা? ওখানে তো আইনে যেতে পারবে না। আইনে গেলে আইন বলবে শাহজাহানের কাছে যাও, আইন বলে দেবে শাহজাহানের কাছে যাও, জেসিবির কাছে যাও। তখন মানুষ কি করবে? ওদের কাছেই যাবে। আর আইনের সমস্যা হচ্ছে দীর্ঘতর হয়, লম্বা মেয়াদি। আর ওখানে গেলে হাতে গরম, সঙ্গে কিছু গুঁজে দিলে একদম ক্যাশ পেমেন্ট সঙ্গে সঙ্গে দেখতে পাবে। কিন্তু এত কিছুতেই সিঁদুরে মেঘ দেখছেন গবেষকরা। ক্রমশ অপরাধের হাত ধরে অবক্ষয়ের পথে সমাজ। রিপাবলিক বাংলা।
বাঙালির ছিন্নমূল হয়ে যাবে, তার মূল যে যুক্তিটা হিমন্ত বিশ্ব শর্মা দিচ্ছেন, এবং 3টে রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, অসম, বাংলা এবং ঝাড়খণ্ড। হিন্দু বাঙালি মানে বাংলাভাষী হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। কোন ধর্মের জনসংখ্যা কমলো, কোন ধরনের জনসংখ্যা বাড়লো, সেটার চেয়েও বড় কথা কাদের আমরা অবৈধভাবে বর্ডারের এদিকে এনেছি। হেমন্ত বিশ্ব শর্মা তার প্রতিনিধি হিসেবে এই কথা বলছেন কেন? আপনি সীমান্ত আটকান, অনুপ্রবেশ তো সব আটকে যাবে। আমরা ভারতীয়রা আমাদের চাকরিটা করব, আমাদের ঘরটা ভারতীয়দের থাকবে, বিদেশিরা কেড়ে নেবে না। আজ এ পর্যন্তই। আমাদের কড়া নজর কিন্তু থাকবে এই অভিযুক্তদের ওপর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, কথা হবে চোখে চোখে।